সো যেহেতু এটা কথাই আসলো যে লাইফ আফটার ডেথ অথবা নিয়ার টু ডেথ, তখন একটা ফেজ আসে যে লাইফ আফটার ডেথ কি হতে পারে। শোনো, তুমি যে টপিকসে যাইতে চাচ্ছ সেই টপিকসে যাওয়ার আগে মানে আমি জাস্ট তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, আবার একটু ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড। তুমি জানতে চাচ্ছ লাইফ আফটার ডেথ, তাই না? তাহলে ফার্স্টে আমাদের বুঝতে হবে ডেথ জিনিসটা কি, তারপরে হলো লিভিং জিনিস কি, ডেথ কি, আফটার আফটার ডেথ। মানে মানে ফিজিক্যাল বডি যদি ডেথের কথা চিন্তা করো, তাহলে ডেথ হলো মানে ফাংশনের সিজেশন, তাই না? এখন বডির ফাংশনটা কেন অ্যাকচুয়ালি সিজেট মানে শেষ হয়? কারণ তুমি দেখো ছোট বাচ্চায় যখন গ্রোথ পিরিয়ডে থাকে, তাদের স্কিন থেকে শুরু করে বডি মাসেল এভরিথিং দেখো, তাতে কোনো লক্ষণই নাই তাদের সেলগুলো মারা যাবে। কারণ মানে যখন রেপ্লিকেশন হয় একটা সেল আর একটা সেলে, তখন মানে যে ডাউনস্ট্রিম যে সেলগুলো আসে সেগুলো অ্যাজ ফ্রেশ অ্যাজ দ্য অরিজিনাল। there is no sign that the downstream cell মানে 2 জেনারেশন অথবা 3 জেনারেশন ডিভিশনের পরে সেলটার মধ্যে বার্ধক্য জনিত যে লক্ষণ, সেই লক্ষণ নাই। কিন্তু আস্তে আস্তে যখন 30-35 আসা শুরু করে, একই মানুষের যখন সেল ডিভিশন হয় তখন সেলটা মোর মানে দুর্বল থাকে, মানে অরিজিনাল যে ভিগোরাসিটি অথবা ফ্রেশনেস অথবা রেপ্লিকেশন পটেনশিয়াল এবং রিজেনারেটিভ পাওয়ার থাকে, সেগুলো কমে যায়। এটা কেন? তাহলে এটা বেসিক্যালি এররের জন্য। কারণ ফিজিক্যাল বডি মানেই কিছু এরর হবে। এরর মানে কি? আমি তোমার পয়েন্টে আসবো ডাউন দ্য রোড। এখন ফিজিক্যাল বডির এররের ব্যাপারটা কি? এররের ব্যাপারটা হলো তুমি একটা প্ল্যান করছো, সেই প্ল্যান মাফিক কাজ করতে যে তোমার কাছে কিছু বাধা আসছে, সেই বাধাগুলোর কারণে তুমি অরিজিনাল প্ল্যান অনুযায়ী কাজ না করতে পেরে ইমপারফেক্টলি করছো। এই জন্য তোমার অরিজিনাল উদ্দেশ্যটা হাসিল হয় নাই। একটা সেল যখন ডিভিশন করে অরিজিনাল কপি তৈরি করবে, তাহলে সেটার মধ্যে ছোট বাচ্চার সেলটার মধ্যে যেরকম পটেনশিয়াল, সে পারফেক্টলি রেপ্লিকেট করে। কিন্তু যত বয়স হয় তখন এনভায়রনমেন্টাল ব্যাপার আসে, যেমন রেডিয়েশন, টক্সিন, খাবার অথবা জেনেটিক ব্যাপার। এগুলোর কারণে সেলটা যখন প্ল্যান করে যে অরিজিনাল সেলটাকে পুরো রেপ্লিকেট করবে, সেটার মধ্যে ভুল চলে আসে। সে এখন ভুলের এক্সাম্পল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি জেনেটিক ম্যাটেরিয়াল থেকে আসে। এটা হলো কনভেনশনাল মডেল। এক্সাম্পল কি? কারণ ডিএনএ যখন রেপ্লিকেট করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডিএনএ পলিমারেজ যে এনজাইম থাকে, সেই ডিএনএ পলিমারেজ এনজাইমের মধ্যে এরর থাকে। কিন্তু সেই এররকে চেক করার জন্য প্রুফ রিডিং এনজাইম থাকে, তাই না? তার মানে হলো কোনো নিউক্লিওটাইড যদি উল্টাপাল্টা হয়, ওটা এরর কারেক্টিং এনজাইম গুলো এসে ওটাকে আবার রিপেয়ার করে ফেলে। এই জন্য মানে ফিডেলিটি অনেক হাই, তাই না? ডিএনএ পলিমারেজ এনজাইমের ফিডেলিটি অনেক হাই। তো এখন যদি এনভায়রনমেন্ট থেকে টক্সিন, রেডিয়েশন, স্ট্রেস, নিউট্রিশন অনেকগুলো ফ্যাক্টরের কারণে যদি সেই ডিএনএ রিপেয়ারিং মেকানিজমটা যদি ইম্পেয়ার্ড হয়, তাহলে এররটা অ্যাকুমুলেট হয়। তাহলে এরর যদি অ্যাকুমুলেট হয়, তাহলে ওই ডিএনএ এর প্রোটিনটাই তো আলটিমেটলি পরে এনজাইম হিসেবে কাজ করে বডিকে রিপেয়ার করবে। সেই রিপেয়ার মেশিনারি নষ্ট হওয়ার কারণে সেলটা ড্যামেজ হয়। তাহলে তুমি যদি সিম্পল ভাষায় ট্রান্সলেট করি, এসব টেকনিক্যালিটিতে না যেয়ে, যে ফিজিক্যাল বডি দুইটা কারণে ড্যামেজ হয়। একটা হলো ভুল কারেকশন না করতে পারা, কারণ অরিজিনাল প্ল্যান তার সুন্দর আছে এবং তার প্রমাণ বাচ্চার বডি। কিন্তু একটা হলো ভুল মানে প্ল্যান যেটা থাকে সেটাতে যদি সে পারফেক্টলি নিজেকে না চালাইতে পারে, তার মানে ভুল পথে যায়। আর আরেকটা হলো যে ডিএনএ যে ইন্টারনাল মেশিনারি আছে টেলোমারেজ, সেই টেলোমারেজও শর্টেনিং হয় সেই মেশিনারি। কারণ টেলোমারেজ রেপ্লিকেশন করার জন্য কিন্তু তোমার এনজাইম লাগে। সেই এনজাইমটা যদি ড্যামেজ হয় ডিউ টু এনভায়রনমেন্ট, তাহলে টেলোমারেজের শর্টেনিং হয়, আলটিমেটলি সেলটাও বয়স্ক হয়ে যায়। এখন এনভায়রনমেন্টের যে যে চাপগুলা, সেই চাপগুলা কেন আসতেছে? কারণ এটা একটা ফিজিক্যাল বডি, সেল একটা ফিজিক্যাল বডি।
কাজে এনভায়রনমেন্ট থেকে ফিজিক্যাল বডিটার মধ্যে স্ট্রেস আসতেছে আর সাথে রিপেয়ার মেকানিজম ভুল হচ্ছে, কাজেই সে নিজেও অরিজিনাল টার্গেটে যেতে পারতেছে না আর আশেপাশে এনভায়রনমেন্ট গুলো তাকে বাধা দিতেছে। তো বেসিক্যালি এটা একটা থার্মোডাইনামিক্স প্রেসার। কারণ তুমি থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল যদি চিন্তা করো, মানে থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল কি, ডিসঅর্ডার বাড়তেছে সারা ইউনিভার্সে। এখন সেই ডিসঅর্ডারের মধ্যে তুমি যদি এক্সাক্ট অর্ডার চাও, তোমাকে হইতে হবে 100% এরর প্রুফ। কিন্তু তুমি যদি অরিজিনাল টার্গেট থেকে বিচ্যুত হও, আইদার ডিউ টু তোমার নিজের দোষ, মানে জেনেটিক ম্যাটেরিয়াল, অথবা তোমার এনভায়রনমেন্টে টু মাচ টক্সিন, তাহলে তুমি অরিজিনাল টার্গেটে যাইতে পারতেছো না। এই জন্য আলটিমেটলি এরর অ্যাকুমুলেশন হয়ে ডেথটা হয়। তাহলে বেসিক্যালি ইন সামারি, physical body dies because of error. Agree or disagree? No, of course, because apoptosis, right? Exactly. হবে apoptosis হচ্ছে, আপনি বেশ ভালো ডিসক্রাইব করেছেন apoptosisটা, including telomerase, very good description. এবং ডিএনএ পলিমারেজের রিপেয়ার মেকানিজম, প্রুফ রিডিং মেকানিজম। আচ্ছা, এখন সবাই যেহেতু বলে বডি আর মাইন্ড সেপারেট, টেম্পোরারিলি আমরা সেপারেটই রাখি। তাহলে মাইন্ডের ক্ষেত্রে ডেথটা কি? মাইন্ডের ক্ষেত্রেও সিমিলার অ্যানালজি যদি আনো, মাইন্ড ডাইজ বিকজ অফ এরর। মানে তুমি অরিজিনাল একটা টার্গেট আছে, সেই টার্গেটে যদি আইদার তোমার নিজের কারণে না যেতে পারো, অথবা এনভায়রনমেন্টের টু মাচ প্রেশারের কারণে তুমি যদি বিচ্যুত হয়ে যাও, তাহলে অরিজিনাল টার্গেটটা থেকে যদি বিচ্যুত হয়ে যাও, তাহলে ডেথ হয়। কারণ মাইন্ডের অরিজিনাল টার্গেট হলো ইমর্টালিটি। ভেরি সিম্পল। আমি এক্সপ্লেন করব। আমাদের মাইন্ডের অরিজিনাল টার্গেট হলো আই ওয়ান্ট টু পারসিস্ট and I want to continue this mind so that I will not die. এই জন্যই তো আফটার লাইফের ব্যাপারটা আসতেছে, রাইট? কারণ তুমি আফটার লাইফে কেবল কথাটা যে বললা যে মরার পরে আফটার লাইফ থাকে কিনা, তাহলে বেসিক্যালি তোমার মাইন্ডে একটা আইডিয়া আছে যে there is a mechanism by which I will persist after the death. তাহলে বেসিক্যালি মাইন্ডের ডিপ সিটেড ডিজায়ার হলো টু পারসিস্ট despite body's destruction. আচ্ছা, তাহলে সেই গোল থেকে মাইন্ড যদি সাকসেসফুল না হয়, তাহলে মাইন্ডের ডেথ হয় মাইন্ডের এররের জন্য। এখন এরর শব্দটা কদিন আগে তোমাকে বলছিলাম সাইফের সাথে, খালেদ, তাই না, যে এরর শব্দের অরিজিনাল এনশিয়েন্ট শব্দটা হলো সিন। হ্যাঁ, আচ্ছা, কারণ মানে সিন শব্দটা অরিজিনালি আসছে যখন আর্চার, মানে যারা তীর ছুটতো, তারা যদি তীরটা ছুঁড়ে বুলস আই মানে টার্গেট সেখানে হিট না করে অন্য জায়গায় হিট করে, তখন ওইটাকে বলতো এরর অথবা সিন। তাহলে ওইটাই রিলিজিয়াস কনটেক্সটে পরে নিয়ে আসছে যে মিস্টেকেন, মানে ইউ আর সিনার। ক্রিশ্চিয়ানিটিতে একটা প্রিন্সিপাল আছে এবং ইন জেনারেল রিলিজিয়নের প্রিন্সিপাল আছে, that you die for your sin. মানে তুমি মরো তোমার ভুলের জন্য। এখন যদি মাইন্ডের কথা বলো, মাইন্ডও ডেথ হয় বিকজ অফ এরর। কারণটা কি খেয়াল করো, কারণটা হলো মাইন্ডের মনে করো একটা হিডেন মেকানিজম আছে। সেই হিডেন মেকানিজমের মাধ্যমে মাইন্ড অলরেডি জানে দিস ইজ ইমর্টাল, কিন্তু মাইন্ড যখন এটা বের করতে চায় ভুল করে দেখে সামনে ডেথ আসতেছে, কারণ বডি মারা গেলে তো আমি থাকবো না, আমি মানে ডেথ হয়ে যাবে। তাহলে দেখো মাইন্ড মিস্টেকেন অথবা ক্যালকুলেশন ভুল অথবা অরিজিনাল টার্গেট থেকে যদি বিচ্যুত হয়, তখনই ডেথটা হয়। কারণ যদি অরিজিনাল টার্গেটে পৌঁছায়, তার মানে অরিজিনাল টার্গেট ছিল টু ডিসকভার হাউ দ্য মাইন্ড ইজ ইমর্টাল। তাহলে সেই টার্গেটে যদি না যেতে পারে, তার মানে এরর হয়, it dies. That's right. Basically, body and mind both dies because of its error or sins. Explanation হইছে? Explanation হলো, কিন্তু কথা হচ্ছে who dies first then? Nobody dies. তুমি এক্সাম্পল বডি মাইন্ড, হ্যাঁ এক্সাম্পল দেখে, বডিতে মনে করো মাইন্ড নাই,
হুম, মনে করো জাস্ট একটা বডি, তুমি মাইন্ড অংশটা ফালাই দাও। বডি কোনো ম্যাটার ডিস্ট্রাকশন হয়, কমপ্লিটলি চেঞ্জ হয়, ট্রান্সফর্ম হয়, কনভার্ট হয়, ডিস্ট্রাকশন হয় না। সাইন্টিফিক প্রিন্সিপাল। তাহলে তুমি কিভাবে ডেথ বলতেছো? চেঞ্জ হয়। যেমন আমি ছোটবেলায় চেহারা যা ছিল, বড় হয়ে চেহারা ডিফারেন্ট হয়েছে, আমি কি মরে গেছি? না, কিন্তু এখানে একটা কথা আছে, ডেথ তখনই বলতেছেন আপনি, ডেথ মানে কি কনভার্ট হচ্ছেন, বুঝতে পারবেন, গ্রোথ হচ্ছে না কিন্তু সেখানে। আচ্ছা, তুমি এই বডির ডেথের ডেফিনিশনটা কে দিচ্ছে? মাইন্ড দিচ্ছে, বডি দিচ্ছে না। আবার বুঝিনি। খেয়াল করো, তুমি যে বলতেছো এই বডিটা ডেড, সেটা কি বডি বলছে নাকি মাইন্ড বলছে? কে বলছে? মাইন্ড। মাইন্ড বলছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এগ্রিমেন্ট করার জন্য থ্যাংক ইউ। কারণ এটাই অনেকে ক্যাচ করতে পারে না, এটা বলতেছে মাইন্ড। তুমি এই জন্য বলছি মাইন্ড ফালাই দাও, শুধু বডিটা রাখো। বডির কনটেক্সটে বডি ইজ নট ডাইং, বডি ইজ চেঞ্জিং। বডি ইজ চেঞ্জিং ফ্রম বার্থ টু ফরএভার। কারণ জন্ম থেকে সেলগুলো চেঞ্জ হচ্ছে। আমি বলতেছি বডিটা বড় হচ্ছে, কিন্তু বডি কিন্তু কিছু বলতেছে না, বডি তো মাইন্ড নাই, ফর এক্সাম্পল। তাহলে বডির কনটেক্সটে বডি ইজ নেভার ডাইং, body is just changing, and body is changing or not changing, body doesn't care, body is doing whatever it's supposed to do. প্রবলেম হলো মাইন্ডের। মানে মাইন্ড একটা বডি চেঞ্জ দেখে সে বলতেছে আই এম চেঞ্জিং, এবং কদিন পরে এই বডিতে মাইন্ড বলে যেটা থাকে সেটা থাকবে না, তার মানে আই উইল বি ডাইং। সো যখন দুজনের সেপারেশন হচ্ছে, দেন ইউ ক্যান কল ইট ডেথ। মাইন্ড বলবে আমার ডেথ, কারণ মাইন্ডের বাসা হলো, মাইন্ডের হাউস হলো বডি, এটা জানো, তাই না? সিম্বলিজম নাম্বার 4 মানে ম্যাটার, আর কাবা মানে হাউস, তাই না? তারপরে আর্ক অফ কোভেনেন্ট জুইশ ট্র্যাডিশনে, এই আর্কটা কি? একটা বোট। বোট হলো একটা বাসা ফর দ্য সোল। এটা তো ভেরি এনশিয়েন্ট ট্র্যাডিশন, যে মাইন্ডের বাসা হলো বডি। এই মাইন্ডটা বডি চেঞ্জ দেখে পাজল হয়ে যাচ্ছে, এবং ওইটাকে মাইন্ড বলতেছে ওটা ডেথ, তাই না? আচ্ছা, তাহলে এই পয়েন্টে যদি এগ্রিমেন্ট করি, তাহলে তোমার হু ইজ ডাইং, অ্যাটলিস্ট বডি ইজ নট ডাইং। প্রবলেম হলো মাইন্ডের। মাইন্ড তাহলে সেপারেট হচ্ছে বডি থেকে যদি বলেন আপনি। আচ্ছা, এই এখন হ্যাঁ ওই পয়েন্টে আসতেছি। তাহলে সোফার তুমি যদি বডি আর মাইন্ডের মধ্যে মাইন্ড অংশটা টোটালি সেপারেট করে ফেলো, শুধু বডিটা রাখো এবং বডি রেফারেন্স বডি ইটসেলফ, বডিকে মাইন্ড দিয়ে রেফারেন্স টানবা না, তাহলে বডি ইজ চেঞ্জিং, ইজ অলওয়েজ চেঞ্জিং, এন্ড বডি ইজ চেঞ্জিং, ইট ডাজন্ট কেয়ার। কারণ বডি চেঞ্জের জন্য, চেঞ্জ ডিটেকশনের জন্য বডির মাইন্ড অংশটা আপাতত সেপারেট করে রাখছি ডিসকাশনের জন্য। তাহলে বেসিক্যালি বডি হ্যাজ নো প্রবলেম, বডি হ্যাজ বিন অলওয়েজ চেঞ্জিং অ্যান্ড উইল চেঞ্জ। প্রবলেমটা হলো আমাদের মাইন্ডের। যেহেতু আমরা দেখতেছি বডি যদি থামে যায়, তাহলে আই উইল স্টপ হ্যাভিং এ হাউস। তার মানে আমি যাবো কোথায়? তার মানে আমার যাওয়ার জায়গা নাই। তার মানে আই সিজ টু এক্সিস্ট। কারণ আমি এখন কথা বলতেছি তোমার সাথে, আমি মরার পরে কথা বলতে পারবো না, এবং যারা মরে গেছে তারা আমার সাথে কথা বলতে পারতেছে না, তাদের বডি সামনে আছে। তার মানে মাইন্ডটা যাওয়ার জায়গা নাই, বেসিক্যালি মাইন্ডটা ইভাপোরেট হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে মাইন্ডের প্রবলেম হলো ডেথটা, তাই না? সেক্ষেত্রে একটা জিনিস আছে, মাইন্ডের তখন একটা মেমোরি থাকছে না তো। হ্যাঁ, সেটা অনেকে বলে কালেকটিভ মেমোরি, সেগুলোতে আমরা যাব, সেটা এখানে একটা কথা আছে, আপনি বলছেন বডি তাহলে ডেথ হচ্ছে না, যেহেতু মাইন্ড, আমি বলতেছেন মাইন্ডের পারসেপশন বডি ইজ গোইং টু বাই ডেথ, বাট বডি আসলে বেসিক্যালি কনভার্ট হচ্ছে একটা ফর্মে। আচ্ছা, রাইট? তাই তো বলতে চাচ্ছেন, বডি তো ডিকে হচ্ছে, এটা তো মানবেন। ডিকে হচ্ছে, এক্স্যাক্টলি ডিকে হচ্ছে। ডিকে তো হচ্ছে, রাইট? কিন্তু সেই ডিকে হচ্ছে, সেই ডিকেটা বলতেছে কে? মাইন্ড বলতেছে। হ্যাঁ, পারসেপশন বাই মাইন্ড, ইয়েস। এক্স্যাক্টলি, বডি রেফারেন্সে হি হ্যাজ নো প্রবলেম, হি ইজ জাস্ট চেঞ্জিং। ইন দ্যাট কেস যখন ফারাও যেটা মামি করে, যেটা সেটাতে কি বলবেন? আচ্ছা, এটা থিমটা কি? এটার থিমটা হলো এ রিমেম্বারেন্স। তুমি যে কোশ্চেন গুলা করো, সেই কোশ্চেন গুলা অনেক ডিফিকাল্ট কোশ্চেন। আমি অনেকদিন চিন্তা করছি ব্যাপারটা নিয়ে।
আমার আমার চিন্তাটা যে ফাইনাল অ্যান্সার তাও না, মানে আমি আমার নিজের মনের কাছে অ্যাপ্রক্সিমেশন। এটা হলো একটা রিমেম্বারেন্স। কি রিমেম্বারেন্স? তুমি আর আমি যদি অ্যাগ্রি করি আমাদের মনের জন্য একটা বাসা লাগে, হাউস লাগে, তাহলে এবং এই মন দিয়ে আমি কত কিছু দেখলাম, বুঝলাম, ভাল লাগলো, একটা ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স। এটা কেন বিউটিফুল ওয়ান্ডারফুল বলতেছি? কারণ সাপোজ দেয়ার নাথিং এক্সিস্ট ভার্সাস দেখো কত কিছু, কত মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, খেলাধুলা, উৎসব, ফাইট, সেলিব্রেশন, বাচ্চা জন্ম হওয়া, বড় হওয়া, নিজে কত কিছু শেখা, এই সব হিউম্যান এক্সপিরিয়েন্স, সাথে অ্যানিমেল কিংডম আছে, বিউটিফুল ঝর্ণা আছে, এই এভরিথিং হাতে আনো ভার্সাস নাথিং। দুটার মধ্যে এটা তো অনেক রিচ, মানে আমাদের লাইফের এক্সপিরিয়েন্সটা অনেক রিচ। এবং এই লাইফের মধ্যে অনেকে কত কিছু অ্যাচিভ করে, অনেকে কত কিছু বুঝে, অনেকে এনলাইটমেন্ট হয়, অনেকে সাকসেসফুল হয়, অনেকে বড় সিঙ্গার হয়। কাজে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট করার সুযোগ আছে। যদি অ্যাচিভমেন্ট না করে অ্যাটলিস্ট সে তো খাচ্ছে, এনজয় করতেছে, গান গাচ্ছে, সেটাও তো একটা এনজয়মেন্ট। আর যদি এই লেভেলের এনজয়মেন্টের বিয়ন্ডে যে আরো কিছু এনজয়মেন্ট চায়, তারও পসিবিলিটি আছে, কারণ যুগে যুগে এক্সাম্পল আছে, তাই না? আচ্ছা, তাহলে মনে করি এইরকম একটা গুড এনজয়মেন্টের সুযোগ করে দিছে সেই বডিটা, তাহলে এই বডিটা যদি না থাকে, বেসিক্যালি মাইন্ড তো ধরা যায় না। তাহলে হাউ টু সিম্বলাইজ দ্য এভরিথিং, how to keep a token, how to keep a, ফর এক্সাম্পল আমি তোমাকে একটা পছন্দ করি, তাহলে একটা গিফট দিলাম, এই গিফটটা তুমি 10 বছর পরে যখন দেখবা, কি তোমার কি আইডিয়া হবে? I'll remember you, right? এক্স্যাক্টলি। তাহলে এন্টায়ার হিউম্যান এক্সপিরিয়েন্স ইউ ওয়ান্ট টু কিপ ইট ইস এ টোকেন। হোয়াট ইউ ওয়ান্ট টু কিপ? ওই মানুষের আর্ট, হ্যাঁ, সেটা আর্ট একটা গুড ওয়ে টু কিপ দ্য টোকেন অথবা রিমেম্বারেন্স। সবচেয়ে বেস্ট ওয়ে কি? Keep your body. যে বডি, সেই বডিটাকেই প্রিজার্ভ করা, ড্রাইভটা ওইখান থেকে আসছে। এটা হলো আমার পার্সোনাল অ্যাপ্রক্সিমেশন। আরো আইডিয়া আছে, তারা বলে বডিটা থাকলে তাদের আফটার লাইফের জার্নি ইজি হবে। এটা হলো অফিসিয়াল স্টোরি। তারা কেন মামি করতো? টু প্রিজার্ভ দ্য বডি, কারণ আফটার লাইফে তার তো বডিটা ঠিকই লাগবে, তাদের আইডিয়া ছিল। কিন্তু ওইটা হলো অফিসিয়াল স্টোরি। কিন্তু যারা প্রিস্ট ছিল, যারা মামিফিকেশন করতো, তারা তো অরিজিনালি ফর্মুলেট করছে ওয়াই। আমি সেই ওয়াইটা নিয়ে থিঙ্ক করে তোমাকে এই অ্যাপ্রক্সিমেশনটা দিলাম। আপনি মামির একটা এক্সপ্লেনেশন দিলেন, এখানে আমি দুইটা এক্সপ্লেনেশন চাবো। আর কিছু, এটা হচ্ছে এই যে মুসলিম বা খ্রিস্টান বাড়ি করি অথবা হিন্দুরা ক্রিমেট করে, এই দুইটার এক্সপ্লেনেশন দিলেন কেন? এটা আপনার থিমটা। এটা ক্রিমেট করাটা খুব এনশিয়েন্ট প্রিন্সিপাল, বাড়ি করাটাও খুব এনশিয়েন্ট প্রিন্সিপাল। কারণ তুমি খেয়াল করো, তুমি ছোটবেলা থেকে দেখছো গাছের মধ্যে ফুল হয়, গাছটা বড় হয়, তারপর ফল দেয়, তারপর সেই ফলটা তুমি খাও। কিন্তু বিচিটা তো খাওয়ার জন্য জিনিস না, গাছটা যাবে মরে। হাউ টু ডু দ্য এন্টায়ার থিং এগেইন? ও বিচিটাকে আকাশে দিবা? কোথায় দিবা? মাটিতে, যেন there is a chance it can grow back again. Just grow from there. বেসিক্যালি মাটিতে দিলে মানে মাটিতে পুতলা মানে there is a chance you grow back again. Okay. এটা হলো বাড়ির মানে কবর দেওয়ার একটা আইডিয়া। মানে হাইজিনিক ব্যাপার আছে, গন্ধ টন্ধ হয়, সেটা তো অন্য ব্যাপার। তারপরে অন্য অ্যানিমেল যেন ডিস্ট্রয় না করতে পারে, সেটা অনেক ব্যাপার। তারপরে অনেকে বলে ডেথ মানে আন্ডারওয়ার্ল্ড, জানো, মানে দোজক। দোজক কিন্তু আকাশে না, ডেথ ইন জেনারেল মানে আন্ডারওয়ার্ল্ড। তাহলে আন্ডারওয়ার্ল্ড মানে কি? ভূমির আন্ডার, নিচে। তাহলে যে ডেথ হয়েছে দে শুড গো আন্ডার, নিচে।
এটাও আরেকটা ড্রাইভ, মানে মাটির নিচে পোতা। আচ্ছা, আর আরেকটা ব্যাপার আছে, দুনিয়াতে যাই গ্রো হয়, যেটা আমরা খাই, এভরিথিং কামস ফ্রম দ্য ল্যান্ড, মাটি। তাহলে মাটি অথবা আন্ডারওয়ার্ল্ডের যে বাচ্চা, সেই বাচ্চাকে গ্রিকরা বলতো প্লুটো। এই যে প্ল্যানেট প্লুটো আছে, এই জন্য আন্ডারওয়ার্ল্ডের যে রাজা, সেই রাজার হাতে প্রচুর রিচনেস আছে, এই জন্য তার নাম ছিল প্লুটো। এই জন্য যদি রিচ মানুষ দুনিয়া কন্ট্রোল করে, তাকে বলে প্লুটার্কি। নাম শুনছো প্লুটার্কি? গুগল করো, এটা একটা পলিটিক্যাল টার্ম, যে প্লুটোক্রেসি মানে রিচ মানুষ দুনিয়া, এটা ক্যাপিটালিজমের আগের নাম ছিল। যেমন রোমের ভিতর তো রিপাবলিক ছিল, এই রিপাবলিকদের মধ্যে ছিল একটু রিচ পিপল। রোমের ভিতরে যারা রাইটার, পলিটিক্যাল রাইটার, তারা লিখতো প্লুটার্কি। তাদের সময় ক্যাপিটালিজম শব্দ ছিল না তো, মানে ক্যাপিটালিজম শব্দের অপর নাম প্লুটার্কি ইন ওয়ান সেন্স এনশিয়েন্ট টাইমে। এখন মানুষটা একটু টার্ম কম ইউজ করে, কিন্তু স্টিল উইকিপিডিয়া আর্টিকেল তুমি সার্চ দিলে পাবা প্লুটার্কি। আচ্ছা, বটম লাইন হলো, মাটির নিচে ভান্ডার আছে, বলে না ভান্ডার মানে কি মাটির নিচে। তাহলে সেই ভান্ডার মানে কি, সেখানে অনেক ম্যাটেরিয়াল রিচ আছে, অনেক কিছু আছে। তাহলে সেখান থেকে এভরিথিং কামস অন দ্য সারফেস, ইনক্লুডিং লাইফ। গাছ কই থেকে হয়? মাটি থেকে হয়। তাহলে যেহেতু তোমার বডিটাকে কোন জায়গায় দিলে মানে দ্যার ইজ এ চান্স ইউল কাম ব্যাক, মাটির নিচে। তাহলে অনেকগুলো ডাইমেনশন বললাম, হ্যাঁ। একটা হাইজিনিক, এই যে রিচুয়াল, এগুলো তো ব্যাপার আছেই, সাথে হলো আর 3-4টা কারণ বললাম, আমি নিজে ভুলে গেছি কি কি বলছি, কিন্তু বটম লাইন হাইজেনিক বলেছেন, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যেটা হাইজেনিক তো একটা এমনি হলো হাইজেনিকের পারপাস, অ্যানিমাল খেয়ে ফেলতে পারে, সেটা একটা। থার্ডলি বললেন যেটা হচ্ছে আমরা থিম করে যে মাটি থেকে একটা গ্রোথ হবে, আবার আমরা ফল খাওয়ার পরে যেটা হয় বলছিলেন। কিন্তু মাটি জিনিসটা কেন আসলো সেটা হচ্ছে কথা। মাটি হলো ডেথ থেকে, যে তুমি যেটা বললা যে আমরা কেন কবর দেই অথবা ক্রিমেট কেন। না, আমার কথা হচ্ছে মাটিতে আমরা এই মাটি কি ভাবতেছি যে আর্থ, সেখান থেকে সবকিছু গ্রোথ হবে, সেটা আমি ওখান থেকে আবার গ্রোথ হবে। হিউম্যান বডি তো কেন বাইবেলে আছে না, মাটি থেকে, বাইবেলে আছে, হ্যাঁ, মানে কোরআন শরীফে তো আছে মাটি থেকে তৈরি করা। এক্স্যাক্টলি। তাহলে যেখানে তৈরি, যেখানকার জিনিস সেখানে যাক, যে মাটিতে যাক। তাহলে এই অংশ হয়েছে। আরেকটা হলো ক্রিমেশন বললা, তাই না? ক্রিমেশন, যারা ক্রিমেট করে তারা অন্য আইডিয়াতে বলে যে লাইফ এর ফোর্সটা এভরিওয়্যার। এখন লাইফের ফোর্সটা তুমি যদি সব জায়গায় ছড়াই দিতে চাও সারা ওয়ার্ল্ডে, এটা হলো আলটিমেটলি মানে আগুন দিয়ে ছড়াই দেওয়া যায়। কারণ মাটি থেকে তুমি বডিটা যদি পোড়াও, তাহলে এই ম্যাটেরিয়াল বেশিরভাগ যা আছে তা আগুন হয়ে গ্যাস হিসেবে মানে একটা সিগনিফিকেন্ট পোর্শন এনভায়রনমেন্টে যাবে, তাই না? বাতাসের অপর নাম তো লাইফ, জানো তো? বাতাসের গ্রিক হলো নিউমা, লাং বলে নিউমোনিয়া, পালমোনোলজি, পালমোনোলজি, হ্যাঁ। সেই নিউমাটাই কিন্তু তোমার সোল অথবা ব্রেথ। আর সেটার আরেকটা নাম হলো সাইকে, সেখান থেকেই সাইকোলজি। একই শব্দ, আইডেন্টিক্যাল শব্দ, শুধু গ্রিক, ল্যাটিন, ইংলিশ ঘুরাই ফিরায়। এটার অ্যারাবিক হলো রুহ। আমরা বলি না রুহ, বাংলায় বলে না দম বাইর করে ফেলবো। দম কি? বাতাস, মানে লাইফ। খেয়াল করছো? এই এক্সাক্ট আইডেন্টিক্যাল। এখন এই লাইফ যদি বাতাস হয়, মানে এয়ার, নিউমা, সাইকে, দম, রুহ, তাহলে বডিটাকে যদি তুমি লাইফে ফেরত দিতে চাও, there's another way
টু ডিসপার্স ইন দ্য এয়ার। তাহলে বাতাসে একটা সলিড জিনিস বাতাসে উড়াই দিবা কেমনে, তো ভারে পড়ে যাবে। তাহলে একটা হলো পুরানো, পুরানোর পরে যেগুলো বাকি থাকবে সেগুলো তুমি ছাই ট্র্যাডিশন কি ওরা পানিতে দেয় যেন ইট ক্যান স্প্রেড এভরিওয়্যার। মাটিতে পোতে না সাধারণত, তাই না? তাহলে তুমি কোথায় দিবা, মাটির নিচে দিবা নাকি তুমি বাতাসে দিবা? এই দুইটা ট্র্যাডিশন থেকে দুই রকম আইডিয়া। আর আরেকটা হলো we are not giving anywhere, let's preserve it, মামি। সেটা হলো মামি। ঠিক আছে, তাহলে তাহলে এই তিনটা, কিন্তু কিন্তু আমরা অরিজিনাল ডিসকাশন থেকে সরে আসলাম। অরিজিনাল না ডিসকাশন না আমরা ছিলাম ওখানে ডেথের কথা, ডেথ থেকে আসলাম হচ্ছে দুইটা ডেথ আসলো, বডি ডেথ অথবা মাইন্ড ডেথ। সো বডি ডেথটা থেকে আমরা কিভাবে এটা আসলে আমাদের ডিসকাশনে আছে আমরা আসলে আচ্ছা বডি ডেথটা আমরা কিভাবে করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার একটা সাইড কোশ্চেন ছিল, সেই সাইড কোশ্চেনটা অ্যানসার হলো যে বডি ডেথ, আমরা মাইন্ড যেটাকে বডি ডেথ বলে সেটাকে কিভাবে ডিসপোজ করা যায় অথবা প্রিজার্ভ করা যায়। আমরা মাইন্ড যখন বলতেছি মাইন্ডটাকে ইমমর্টাল, আমরা মাইন্ডটাও চাচ্ছে বডিটাকে ইমমর্টাল করার জন্য, সেক্ষেত্রে সে তিনটা ভাবে প্রিজার্ভ করার চেষ্টা করছে। একটা হচ্ছে মামি, একটা হচ্ছে আপনি ক্রিমেট, সেটা এক ধরনের প্রিজার্ভ করা, কারণ ছড়িয়ে দিচ্ছে, এক ধরনের প্রিজার্ভ করা, ফেরত দাও, সোর্সে ফেরত দাও। আরেকটা হচ্ছে আমরা মাটিতে ফেরত দিচ্ছি, আরেকটা বাড়ি, রাইট? সো সেটাই কথা। এখন মাইন্ডের কথা আসতে পারেন আবার, মাইন্ডে বড় জায়গায় আসছো নাকি বডি থেকে আর কিছু বলবেন? না, আমার মাইন্ডের সম্বন্ধে বলার উদ্দেশ্যই একটাই, দেখো ঘুরে ফিরে, মাইন্ড ডাইজ বিকজ অফ ইটস সিন। এই কথা যদি শুনে তাহলে অনেকে বুঝবে না, কিন্তু ডিসকাশন যদি শুনে তাহলে বুঝবে আমি কি মিন করতেছি। মাইন্ড ডাইজ বিকজ অফ ইটস মিস্টেক। মিস্টেকটা কি? মিস্টেকেন আইডেন্টিটি, হোয়াট মাইন্ড আইডেন্টিফাইডস উইথ। তুমি যদি একটা ছায়া দেখো, যেমন প্লেটোর অ্যালাগরি অফ কেভ একটা ফেমাস স্টোরি আছে, সেই স্টোরিটা শোনো তাহলে বুঝবা। প্লেটো বলতেছে যে কিছু মানুষ যদি জন্ম থেকেই একদম বাচ্চাকাল থেকেই কোনো একটা কেভ অথবা গুহাতে তাদেরকে আটকায় রাখা হয়, এবং তাদের পেছনে যদি একটা আলো থাকে, মশাল, কিন্তু তারা এমন ভাবে পজিশন অথবা তাদেরকে এমন ভাবে বাইন্ধা রাখা হয়েছে তারা পেছনের আলোটা দেখার কোনো সুযোগ নাই ডিরেক্টলি। এখন এই অবস্থায় তারা কেভের মধ্যে অন্ধকার, তারা শুধু কি দেখে, তাদের নিজেদের বডিও দেখতেছে না, ওই দূরে কিছু ছায়া দেখে। এভরি টাইম দে মুভ দেয়ার হ্যান্ড, হাত দেখতেছে না, কিন্তু দূরে যেহেতু আলোটা পিছনে অনেক দূরে কেভের দেয়ালের মধ্যে তারা দেখে হাতটা মুভ করে। তাহলে মাথা এরকম নাড়ালে ওই অনেক দূরে আবার ছায়ার মধ্যে মাথাটা নড়ে। যেহেতু তারা নিজের শরীর দেখতেছে না, শুধু দেখতেছে ছায়া, তখন ওই মানুষের মনটা আইডেন্টিফাইজ হিজ বডি উইথ দ্য ছায়া, কারণ there is no way you can check your body. Only thing you can see and perceive is the shadow. এই পয়েন্টটা কি ক্লিয়ার? কিছুটা, কারণ হচ্ছে আপনি তো টাচ করতে পারছেন নিজের বডি। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি গল্পের জন্য বলতেছি, the only thing they can perceive, কারণ প্লেটোর গল্পের মধ্যে ওইভাবে প্লটটা সেট করা। এক্স্যাক্টলি, এই জন্যই মাল্টি মডালিটি ইম্পর্টেন্স, এটা আলাদা একটা টপিকস, যেটা আমরা পরে বলবো। সেন্সেশন ক্যান বি ভেরি পাওয়ারফুল ইফ ইউ ইউজ মাল্টি মডালিটি। শুধু যদি একটা এট এ টাইম ইউজ করো, ইট ক্যান বি মিসলিডিং, সেটা আমি জানি, এবং সেটা আমি আনতেছি না এখানে, আনতেছি শুধু গল্পের খাতিরে। ওকে, রাইট, ওকে, গল্পের খাতিরে। তাহলে ওই গুহাতে যারা আছে তাদের মাইন্ডটা যদি মনে করে হু এম আই, দেয়ার অ্যান্সার উইল বি আই এম দ্যাট শ্যাডো। রাইট। আচ্ছা, কিন্তু কোশ্চেন হলো শ্যাডোটা কি রিয়েল? শ্যাডোটা কি রিয়েল? শ্যাডো ইজ অ্যাবসেন্স অফ সামথিং, ইটস নট রিয়েল, তাই না? এখন এই শ্যাডোটার মতো করে তুমি যাকে তুমি বলতেছো,
এই তুমিটা হলো একটা শ্যাডো অফ সামথিং। দিস ইজ নট রিয়েল। এটা বুঝতে অনেক ম্যাচুরিটি লাগে। আমি তোমাকে হিন্টস দিলাম, তুমি নিজে একটু চিন্তা করো। আমি বলে দিলে হবে না, এটা তোমার নিজেকে বুঝতে হবে। Whatever you are calling yourself is a shadow of something. এখন এই শ্যাডোটা বন্ধ হয়ে যাবে at the time of death. আর তুমি যদি আইডেন্টিফাই হও with the shadow, yes, death is coming because you are mistaken. আসলে কোনো ডেথ নাই। তোমার অ্যান্সার হয়েছে বডিরও ডেথ নাই, মাইন্ডেরও ডেথ নাই। দুটাই হলো মিস্টেকেন বিলিফ এন্ড মিস্টেকেন আইডেন্টিটি। বুঝতে পারছো? এটা আমার পার্সোনাল আইডিয়া, তুমি আমাকে জাজ করো, তুমি বলো বেশি বাঁধবার হয়ে গেছে, বেশি বুঝে। আমি কোনো রিলিজিয়নে গেলাম না, শোনো, আমি কোনো রিলিজিয়নেও গেলাম না, কোনো সাইকোলজিতেও গেলাম না, কোনো সায়েন্সেও গেলাম না, আমি জাস্ট গল্প দিয়ে বললাম। না না, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এটা ফিলোসফিক্যাল ভিউ বলতে পারেন। যেটা ভাবেন যে হু ইউ আর দ্য শ্যাডো সামথিং লাইক দ্যাট, ইউ আর নট রিয়েল, তখন তো লাইফটা ইউ আর রিয়েল অলরাইট। এটা হলো একটা, তুমি যেটাকে রিয়েল ভাবতেছো দ্যাট ইজ রিয়েল অলরাইট, জাস্ট একটা মিস্টেকেন আইডেন্টিটি। কারণ তোমাকে আমি কি বলছি কদিন আগে ল্যাঙ্গুয়েজের মধ্যে, whatever you call yourself is a mixture of sign, symbol, input, information, তারপরে আশেপাশের behavioral thing, social thing and cultural thing jumbled up. এটাকে তোমাকে বলো, তাই না? রাইট, whatever you taught, right? এক্স্যাক্টলি। শুধু টট না, তোমার সায়েন্স মানে টট তো কথা বলার পরে, কথা বলার আগে, জন্মের আগে এমব্রায়ো অবস্থায়, তখন তো কথা বলতেছো না, কিন্তু এই এমব্রায়ো অবস্থায় ইনপুট ঢুকছে না, সেই ইনপুটের ইমেজ বডিতে নাই, কাজে ওগুলো তো সাইন সিম্বল, ওগুলো তো ল্যাঙ্গুয়েজেরও আগে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমাকে যেটা তুমি বলো সেটা হলো কম্বিনেশন অফ অল দিস সাইন সিম্বল এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু তুমি যদি সেই সাইন সিম্বলের ইন্টারপ্রিটেশন না করো অথবা সাইন সিম্বলের মিনিং না বুঝো, you will be mistakenly identified with all kinds of things. যেমন একটা হলো এই বডি মরে গেলে মরে যাবো, এটা হলো one of those. এই জন্যই সবাই রিলিজিয়াস পার্সনরা সবাই বলছে ডোন্ট ওয়ারি, জাস্ট ক্লিয়ার ইউর মাইন্ড, থিঙ্ক স্ট্রেট, ইউল বি সেভড। অথবা ইউ উইল গেট এভারলাস্টিং লাইফ, অথবা ইউ উইল গেট বেহেশত। তুমি যেভাবে এক্সপ্লেন করো, both body and mind, they both dies because of error or sin or mistakes or পাপ। কিন্তু পাপ হিসেবে যদি বলি তাহলে এটা অনেক ব্যাগেজ হিসেবে আসবে, মানে হোয়াট ইজ এ পাপ, অনেক ব্যাপার আসবে। কিন্তু আমি যদি সিম্পল এরর শব্দ বলি অথবা মিস্টেক বলি তাহলে জিনিসটা আরো ইজি টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু আবার ইজি হলেও প্রবলেম আছে কি জানো, সবাই ইজি রাস্তা চায়, কেউ কষ্ট করে কিছু জানতে চায় না, বুঝতে চায় না। আর কাজটা যত ইজি হবে তত তার ওজন কমে যায়। এটা অবভিয়াস। তুমি অনেক কষ্ট করে একটা পুরস্কার পাইলা, তোমার কাছে পুরস্কারটার দাম হলো ফালতু একটা 4 আনা পয়সা, একটা কয়েন, কিন্তু অনেক কষ্ট করে পাইছো। পুরস্কারটা will serve as a memory token that আমি কত কিছু করছিলাম। তুমি পরে মনে মনে হাসবা যে কত কষ্ট করছি, ভালো লাগবে তোমার। তাহলে যে জিনিসটা যত কষ্ট করে পাওয়া যায় সেটা তত প্রেশাস। এখন তুমি যদি মনে করো লাইফ আফটার ডেথ ইজ ভেরি 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 প্রেশাস তোমার কাছে, আর আমি যদি মনে করি যে তোমাকে এই জিনিসটা আমি বুঝাবো ইট ইজ ভেরি প্রেশাস, তাহলে আমি তোমাকে পাওয়ার রাস্তাটা ইজি করে দিব নাকি কঠিন করে দিব? বলো দেখি। কঠিন করে দিব। এক্স্যাক্টলি, এই জন্যই সব জায়গায় কঠিন করে দেওয়া। এই জন্য সহজভাবেও নিও না, নাথিং ইজ ইজি। সব জায়গায় এটা এক্সট্রিমলি কঠিন করে দেওয়া।
মানে টটকা পাটকা তুমি নাচবা, খেলবা, গাইবা, এনজয় করবা, আবার সাথে লাইফ আফটার ডেথও পাবা, না 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 না। আমি মানে যারা যারা এই আইডিওলজি গুলা দিছে তারা সবাই এটাকে এই জন্যই এক্সট্রিমলি কঠিন করে দিছে, কারণ আসলে এটা মোস্ট প্রেশাস। ওয়াই মেক ইট ইজি? রাইট, বাট লাইফ আফটারটা তো সবাই বলছে যে থাকবে, কিন্তু আপনি যেটাই করেন না কেন, মানে কঠিন হোক আর সহজ হোক, লাইফ আফটারটা টু ফর্ম বলতেছে সবাই, হেভেন আর হেল, রাইট? অথবা আপনি যদি রিকার্সিনেশন হয় তাহলে আপনার হয়তো নেক্সট জেনারেশন, নেক্সট জন্মটা আপনার ডিফারেন্ট হবে। আপনি যদি জন্মে খারাপ কাজ করেন, নেক্সট জন্মে হয়তো আপনি খারাপ ফল পাবেন, এটাই তো বলতেছে, রাইট? এটা তো কার্মা বলতেছে, তাই না? অথবা পরিণতি বলতেছে, তাই না? পরিণতি অথবা অ্যাকাউন্টেবিলিটি। এটাকে তুমি মানে হিন্দু টার্মে কনভার্ট করলে হয় কার্মা, তাই না? বাংলায় পরিণতি। তো এখন এটা, হ্যাঁ, এটা ওয়ান সেন্সে তুমি একই স্টোরিকে বিভিন্ন অথার বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে। একটা সিম্পল ঘটনাকে দিয়ে অনেক রাইটার অনেক গল্প লেখে একটা ফেমাস ঘটনা নিয়ে, তাই না? তাহলে there is a big story in the history of humanity and history of the world in general. এই বিগ স্টোরিটা অনেকে আইদার শোনে অথবা আরেকজনের কাছ থেকে জানে অথবা নিজে বের করে। বের করার পরে এই স্টোরিটাকে সে নিজের মতো করে লিখে, এবং লিখে এক একজন এক একভাবে লিখে অনেক পদের গল্প হয়, তাই না? এই জন্য অনেক ভ্যারিয়েবল। তুমি কোন ভাবে এটা দেখতেছো, একই স্টোরি, এই যে তুমি যে লাইফ আফটার ডেথ হেভেন ভাবে নিবা, নাকি লাইফ আফটার ডেথ কে নিবা এভারলাস্টিং লাইফ মানে ক্রিশ্চিয়ানিটি, নাকি মুসলমানদের মতো করে যদি দেখো তাহলে লাইফ আফটার ডেথ বেহেশত, আর হিন্দুদের মতো যদি দেখো তাহলে লাইফ আফটার ডেথ কি রিইনকার্নেশন নাকি নির্বাণা বুদ্ধিস্ট টার্মে। হ্যাঁ, বেসিক্যালি একই কনসেপ্টটাকে এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করতেছে। তার কারণটা হলো এটা, there is a big picture in the big story. এটা শুধু হিউম্যান লাইফ না, এই দিস স্টোরি ইজ বিগার দ্যান হিউম্যান লাইফ, কারণ এটা বিগার দ্যান এভরিথিং দ্যাট ইউ ক্যান নো। তো এখন এই স্টোরিটা এক এক মানুষ এক এক ভাবে দেখছে, দেখে স্টোরি রাইটাররা সুন্দর করে প্রেজেন্ট করে, যারা সাহিত্যিক অথবা যারা পোয়েট, যারা ফিলোসফার, তারা এক একভাবে প্রেজেন্ট করে, কিন্তু আন্ডারলাইং দেয়ার ইজ ওয়ান সিঙ্গেল বিগ ইম্পর্টেন্ট বিগার দ্যান লাইফ স্টোরি। তাহলে হিউম্যান যদি স্টোরিটা বলে, তাহলে বেসিক্যালি এটা তো আমি বলতেছি আমার ইমাজিনেশন থেকে, তাহলে ইমাজিনেশনের মধ্যে এরর থাকতে পারে, কিন্তু তুমি যদি সবগুলো এভিডেন্স একসাথে দেখো, সবাই যদি একই কথা বলে, there is a strong chance that represents reality. সেটাই এখন এই জন্যই মানে there is a consensus among the all like alternative traditions other than science. সায়েন্সের ভিতরে ফ্যাক্টর আছে, সায়েন্সও একই জিনিস চায় কিন্তু ডিফারেন্ট মেকানিজমে। না, এখানে কথা আছে, আপনি বলছেন স্টোরি টেলার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ফর্মে প্রেজেন্ট করছেন, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। তাদের কালচারাল কনটেক্সটে তাদের জামানায় ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন ছিল। এক জামানায় ছিল সবার জ্ঞান বেশি হয়ে গেছে, তাদের লাইফের মেথড নাই, তাহলে তাদের জন্য মোস্টলি তরিকা অথবা ওয়ে অফ লাইফ। আর এক জামানায় ছিল তারা কনফিউজড, তখন তাদের জন্য হলো আইডিওলজি, তাদের জন্য কোনো তরিকা নাই। আর আরেক জীবনের মানুষ হলো অপারেশন, এই অপারেশনের কারণে তারা জর্জরিত, তাদের নলেজও আছে, তারা নিয়ম মেনে চলে, কিন্তু তারা অপ্রেসড। তাহলে তাদের স্টোরিটা হলো অপারেশনকে কিভাবে ব্রেক করা যায়। একটা হলো জুইশ ট্র্যাডিশন, ফারাওরা অপারেশন করতো। ক্রিশ্চিয়ানিটি হলো ওই সময় হলো স্পিরিচুয়াল ক্রাইসিস, তার মনে হলো আইডিওলজি। আর এই দুই গ্রুপ যখন সবকিছু বাইরে নিয়ে আসছে, দেয়ার ইজ নাথিং টু হাইড, কিন্তু পিপল আর সাফারিং, তখন ইসলামে এসে মিলিল তরিকা, মানে দেয়ার ইজ এ ওয়ে অফ লাইফ, হাউ টু প্র্যাকটিস ইট। কিন্তু সবার ইমাজিনেশন, সবার ফাইনাল থিম সেম কিভাবে সম্ভব? এইটাই তো মিস্ট্রি। এটা তুমি নিজে টের পাইলে তুমি তখন বুঝবা, ইয়েস দে আর রাইট, there is no other way, there is no other way, only way to be sure by experiencing
or discovering or realizing or calculating or measuring by yourself. তুমি যখন মেজার করে বাই করবা তখন দেখবা they are absolutely right. আই এগ্রি, আপনার কথা আমি এগ্রি করছি, কিন্তু আমার কথা হচ্ছে সবাই এই থিমটা নিয়ে চিন্তা করছে, সবাই থিমটার একটা রূপ দিচ্ছে, সবাই বলতেছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম লাইফ আফটার ডেথ, সবাই মানে বলতেছে লাইফ আফটার ডেথ এটা হবে এটা হবে, সবার থিমটা কিন্তু বেসিকলি সেম, মেইন তারা একই কথা বলছে সেম, কিন্তু এই ইমাজিনেশন সবার থিঙ্কিং হয়তোবা ডিফারেন্ট ওয়েতে তারা প্রেজেন্ট করছে, কিন্তু সবার থিঙ্কিং সেম কেন? তাহলে কি একটা এনলাইটেন যেটা হয়েছে সবাই কি একটা মাধ্যম ধরে হয়েছে? লাইটটা কি একটা জায়গা থেকে এসেছে? আচ্ছা আচ্ছা, তা তো তুমি যেটা বললা সেটা ইনডিরেক্টলি মিন করে there is a single source, এই জন্যই ডিফারেন্ট জায়গায় যে একই কনক্লুশন আসতেছে, তাই না? there is a single source. আমি এটার বিয়ন্ডে যাচ্ছি। পোপ, আমার খ্রিস্টানের যে পোপ আছে না, তাকে কোন সায়েন্টিস্ট অথবা কোন একজন কোশ্চেন করছে যে তুমি তো হিউম্যানিটির সেভিয়ার নিয়ে কথা বলো এবং তাদেরকে কনভার্ট হইতে বলো, এবং তুমি দাবি করতেছো যে সে তোমাদের গড। যদি একজন এলিয়েন আসে, তার জন্য তো হিউম্যানের গড তুমি যাকে বলতেছো সেটা অ্যাপ্লিকেবল না, কারণ তার থিঙ্কিং ডিফারেন্ট, বডি ডিফারেন্ট, দে মাইট বি সুপিরিয়র, তাই না? তখন পোপ কনফিডেন্টলি বলছে হি উইল বি হ্যাপি টু ব্যাপটাইজ দেম। এটার মানে জানো? নো ম্যাটার ওয়্যার ইউ আর, what will be your intellectual capacity, idea is the same. আমি জাস্ট এই স্টোরিটা দিয়ে এক্সপ্লেন করলাম। নো ম্যাটার ওয়ার ইউ গো, as long as you are thinking by duality, good and bad, উপর নিচু, তাই না? মানে ইন্টেলেক্ট মানেই তুমি যাচাই বাছাই করতে পারতেছো, মানে দুই দিক দেখতেছো। যে তুমি কাউকে যদি ইন্টেলিজেন্ট বলতে চাও, দে হ্যাভ টু হ্যাভ দ্যাট কোয়ালিটি। গুড অ্যান্ড এভিল ডিস্টিংশন করার অ্যাবিলিটি তাদের থাকতে হবে। এলিয়েন হোক, হাইপারবোরিয়ান হোক, আনুনাকি হোক, নাম শুনছেন নিশ্চয়ই। আচ্ছা, যারাই হোক তাদের সবার একই প্রবলেম। কাজে এই প্রবলেমের সলিউশন এইরকমই। কাজে পোপ উইল বি হ্যাপি টু ব্যাপটাইজ দেম।